আবারও ফিরে এলাম আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে। ইতিমধ্যে আপনাদের এলাকায় দাঁড়িয়ে থাকা প্রত্যেক আশাকর্মীরা হয়তো আপনাদের বাড়িতে বাড়িতে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম পৌঁছে দিয়েছে। বুঝতে অনেকে হয়তো অলরেডি ফর্ম ফিল করে জমা দিয়ে দিয়েছেন, কিন্তু যাদের এলাকায় এখনো ফর্ম জমা নেওয়া চলছে ওনারা কিন্তু জানেন না যে কীভাবে ফর্ম ফিল করবেন বা কী কী জরুরি ডকুমেন্টস জমা দেবেন। আর এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি বানানো। আজকের ভিডিওটিতে আপনি দেখাবো ফর্ম কীভাবে ফিল করবেন, সাথে করে কোন কোন ডকুমেন্ট জমা দেবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করার পাশাপাশি ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের অফলাইন ফর্ম, ঠিক আছে। তবে এই ফর্মের হাতে আপনার কোন কোন ডকুমেন্ট জমা দেবেন, কী কী ডকুমেন্ট জমা দেবেন সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলছি। তার আগে আপনারা জেনেন যে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন কী করে, অর্থাৎ কোন অপশানে আপনারা কী লিখবেন, ঠিক আছে। ফর্মের প্রথমে দেখবেন এখানে বলা হয়েছে যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর যাচাইকরণ ফর্ম, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে যে পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তার ঠিক নিচে এখানে কিন্তু আপনার অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু লেখা থাকবে যে তারিখ, ঠিক আছে। যেদিন আপনি ফর্মটি ফিল আপ করে জমা দেবেন ওই দিনকার তারিখ কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট দেখবেন এখানে কিন্তু একটি সিরিয়াল নাম্বার কিন্তু শো করবে, ঠিক আছে। প্রত্যেকটি ফর্মে কিন্তু একটি আলাদা আলাদা সিরিয়াল নাম্বার রয়েছে, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে আবেদনকারী তথ্য, এখানে কিন্তু যিনি আবেদন করছেন তা কিন্তু তথ্য দিতে হবে, ঠিক আছে। এখানে দেখবেন অপশান রয়েছে যে আধার নাম্বার, যিনি আবেদন করছেন তার আধার নাম্বার কিন্তু এখানে শো করবে। কী শো করবে দেখবেন লাস্ট 4টি সংখ্যা কিন্তু এখানে শো করবে, এখানে আপনারা মিলে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন তার নাম কিন্তু অলরেডি কিন্তু এখানটায় লেখা থাকবে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে যে রেশন কার্ড নাম্বার, যিনি আবেদন করছেন তার রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে শো করবে। তবে এখানটা আপনাদের বলে রাখি, আপনার যখনই আশাকর্মীর কাছ থেকে এই ফর্মটি সংগ্রহ করবেন বা আশাকর্মী আপনাদের বাড়িতে বাড়িতে এই ফর্ম দিয়ে যাবেন, প্রতিটি সদস্যের ক্ষেত্রে কিন্তু এখানটায় যিনি আবেদন করছেন, ঠিক আছে, তার আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার এখানে কিন্তু শো করবে, ওটা লেখা থাকবে আগে থেকে, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে রেশন কার্ডের বিভাগ। এখানটা আপনি দেখতে পাবেন এখানে AAY, SPHH এবং PHH, ঠিক আছে। রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু এখানে লেখা থাকবে। তবে এখানে কিন্তু অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কি হচ্ছেন, এখানে অনেকে দেখছেন যার রেশন কার্ড PHH, ঠিক আছে, বা AAY, সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু যে রয়েছে SPHH, এই SPHH ক্যাটাগরিতে টিকচুন দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর অনেকে দেখবেন তাদের কিন্তু SPHH রেশন কার্ড, ঠিক আছে, তাদের কিন্তু কি হচ্ছে এখানে দেখবেন PHH রেশন কার্ডে এখানে টিকচুন দেওয়া রয়েছে। এছাড়াও আরেকটি সমস্যার সম্মুখীন হচ্ছেন, ঠিক আছে, তাদের রেশন কার্ড RKSY1 এবং RKSY2, তাদের রেশন কার্ড কিন্তু এখানে ক্যাটাগরিটা শো করছে না। এরকম যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা কী করবেন, আপনার যে আশাকর্মী রয়েছে আশাকর্মীর সাথে একবার ফোন করে একবার যোগাযোগ করে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। এখানে কিন্তু অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার আবেদন ফর্মে আপনার নিজের মোবাইল নাম্বার না থেকে অন্য কারোর মোবাইল নাম্বার শো করছে, তাহলে আপনারা কী করবেন সেই নাম্বারটা অবলিক দিয়ে, ঠিক আছে, অবলিক দিয়ে আপনার যে নিজের মোবাইল নাম্বার রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নাহলে একটি কাজ করতে পারেন, যে মোবাইল নাম্বারটি আপনার মোবাইল নাম্বার না সে কিন্তু আপনার এবে কেটে দেবেন, ঠিক আছে, কেটে অবলিক দিয়ে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে যে লিঙ্গ, যিনি আবেদন করছেন উনি কি পুরুষ নাকি মহিলা। যিনি আবেদন করছেন উনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে যে পুরুষ বক্স রয়েছে এই বক্সে টিকচুন দেবেন, আর যদি মহিলা হয়ে থাকে মহিলা বক্সতে টিকচুন দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে জন্ম তারিখ, ঠিক আছে। আপনার কিন্তু অলরেডি কিন্তু আগে থেকে এখানে জন্ম তারিখ কিন্তু লেখা থাকবে, তবুও আপনারা একবার হলেও মিলিয়ে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি রয়েছে যে সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম এবং ওয়ার্ড, ঠিক আছে। এই যে বক্স রয়েছে, যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে কিন্তু আপনার সমস্ত ঠিকানা কিন্তু দিতে হবে। এক্ষেত্রে অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে দেখছেন যে অনেকের ফর্মে কিন্তু অলরেডি সমস্ত ঠিকানা কিন্তু এখানে টাইপ করা রয়েছে, লেখা রয়েছে, কিন্তু আবার অনেকে দেখছেন যে এই বক্সের মধ্যে কোনো কিছু ঠিকানা লেখা নেই।
তাদের কোনো ঠিকানা লেখা নেই, তারা কী করবেন, আপনি যে স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পিন, পোস্ট অফিস বা পুলিশ স্টেশন যে রয়েছে সমস্ত তথ্য কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। বুঝতে পারলাম? তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি রয়েছে, জেলা। যদি আপনার জেলার নাম যদি আগে থেকে লেখা থাকে তো এখানে দেওয়ার দরকার নেই। তারপর দেখবেন নেক্সট অপশন হচ্ছে ব্লক বা পৌরসভা। ঠিক আছে, আপনার ব্লক বা পৌরসভার নাম কিন্তু এখানে আগে থেকে লেখা থাকবে। নেক্সট রয়েছে কি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম কি, সে নাম কিন্তু অলরেডি কিন্তু এখানে লেখা থাকবে। ঠিক আছে, তারপর নেক্সট অপশন হচ্ছে পরিবারের প্রধানের নাম কি। আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার নাম কিন্তু এখানে অলরেডি কিন্তু লেখা থাকবে। তারপর নেক্সট অপশন হচ্ছে মোট পরিবারের সদস্য সংখ্যা কত। এখানে কিন্তু আগে থেকে কোনো কিছু লেখা থাকবে না, এখানটায় আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত, সে বৃদ্ধ বয়স থেকে ছোট বাচ্চা পর্যন্ত মোট কতজন সদস্য রয়েছে সংখ্যাটা কিন্তু এখানটায় আপনার দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশন হচ্ছে প্যান নাম্বার। এখানে কিন্তু খালি থাকবে। ঠিক আছে, আপনার যে প্যান নাম্বার রয়েছে প্যান নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে এখানে কি করবেন, যিনি আবেদন করছেন তার যে ভোটার কার্ড নাম্বার, সে নাম্বার কিন্তু এখানটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর রয়েছে কি এসি নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে নাম্বার রয়েছে সে নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট কি রয়েছে পার্ট নাম্বার, আপনাদের পার্ট নাম্বার রয়েছে পার্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে ক্রমিক নাম্বার অথবা অংশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে এই যে রয়েছে আপনার তো এপি নাম্বার আপনার পেয়ে যাবেন, আপনার ভোটার কার্ড রয়েছে এপি নাম্বার পেয়ে যাবেন, কিন্তু তাদের এসসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার পাবেন কোথায়। তবে আপনাদের বলে রাখি যে 2026 সালে ভোটের আগে বিএলওরা প্রত্যেকের বাড়িতে গিয়ে একটি ভোটার ইনফরমেশন স্লিপ কিন্তু দিয়ে দিয়েছিল। ঠিক আছে, ওই স্লিপ যদি আপনাদের কাছে এখন থেকে থাকে ওইখান থেকে কিন্তু আপনারা এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার অতি সহজে পেয়ে যাবেন। এছাড়া আপনি একটা কাজ করতে পারেন, আপনারা অনলাইন থেকেও বের করে নিতে পারেন। ঠিক আছে, তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে স্বাস্থ্য সাথী বিবরণ, অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, ঠিক আছে, সেই কার্ডের যে 17 সংখ্যা নাম্বার রয়েছে সে নাম্বারটা কিন্তু এখানটা আপনার দিয়ে দেবেন। বুঝতে পারলাম? তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে আধার নাম্বার, যিনি আবেদন করছেন ওনার আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, ঠিক আছে, জন্ম তারিখ এবং লিঙ্গ কি এটা কিন্তু অলরেডি এখানে লেখা থাকবে। তবে এখানে দেখবেন লেখা রয়েছে রিসিপ্ট। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের কেটে এই যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু কেটে আপনাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। এ তো গেল ফার্স্ট ফর্ম। এবার আসে সেকেন্ড ফর্মে। এখানে দেখবেন কী বলা হয়েছে যে বাতিল করার চাবিকাঠি। ঠিক আছে, প্রথম অপশানে কী বলা হয়েছে এখানে দেখবেন বলা হয়েছে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি। যদি আপনার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে হ্যাঁ বক্স রয়েছে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন। যদি 8 লক্ষ টাকার কম হয়ে থাকে আপনারা না বক্স রয়েছে না বক্সে আপনি টিক চিহ্ন দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী বলা হয়েছে যে পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কিনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয় কিনা। যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন, যদি না দিয়ে থাকে না বক্সটা টিক চিহ্ন দেবেন। বুঝতে পারলাম? তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে যে SIR অথবা WBLA 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে। যদি SIR 2026 আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সটা টিক চিহ্ন দেবেন, যদি না থাকে না বক্সটা টিক চিহ্ন দেবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে SIR আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে, অর্থাৎ আপনি কি SIR ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এবং আবেদন বিচারাধীন রয়েছে। যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন, না হয়ে থাকে না বক্সটা টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, নেক্সট অপশান কী রয়েছে যে CAA আবেদন মুলতবি রয়েছে। আপনি কি CAA এর জন্য আবেদন করেছেন এবং মুলতবি রয়েছে। যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ বক্সটা টিক চিহ্ন দেবেন, না হয়ে থাকে না বক্সটিতে টিক চিহ্ন দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এখানে আপনাদের বলে রাখি যিনি আবেদন করছেন উনি যদি মহিলা হয়ে থাকেন এবং ওনার নাম যদি অন্নপূর্ণা যোজনার থেকে যদি তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন। যদি তালিকা থেকে নাম বাদ দেওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা না বক্সে টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে যে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। যিনি আবেদন করছেন উনি যদি মৃত অর্থাৎ জীবিত না থাকেন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সটি টিক চিহ্ন দেবেন, নাহলে না বক্সটিতে টিক চিহ্ন দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে আবেদনকারীর সম্মতি। ঠিক আছে, এখানে দেখবেন বলা হয়েছে যে আমি এতটা ঘোষণা করছি যে উপর তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে
আমার দেওয়া কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনি এই দুটি ফর্মে যে সমস্ত তথ্য দিলেন সেগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু সঠিক হতে হবে। যদি কোনো কারণে ভুল প্রমাণিত হয় তবে তো আপনি কেন আপনার পরিবারে যে সমস্ত সদস্য রয়েছে সবার কিন্তু যে সামাজিক প্রকল্প থেকে সুবিধা পায় না কেন সেটা কিন্তু বন্ধ করতে হবে। ঠিক আছে, তারপর দেখবেন এখানে কিন্তু একটি বক্স রয়েছে, এই বক্সটায় আপনার টিচুন দেবেন। তারপর দেখবেন সাইডে লেখা রয়েছে যে আবেদনকারীর স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপ। যিনি আবেদন করছেন উনি যদি স্বাক্ষর করতে পারেন এখানে কিন্তু সিগনেচার করে দেবেন। ঠিক আছে, আর উনি যদি স্বাক্ষর না করতে পারেন সেক্ষেত্রে তার বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে FLW অর্থাৎ ফ্রন্টলাইন কর্মী। এই যে অপশানগুলো রয়েছে এই অপশানে আপনারা কোনো কিছু দেবেন না। কেননা বলছি এগুলো কিন্তু শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। ঠিক আছে, এগুলো আপনারা কোনো কিছু এখানটায় আপনারা দেবেন না, এগুলো আপনারা খালি রাখবেন। তবে এবার প্রশ্নটা হচ্ছে যে এই দুটি ফর্মে আপনারা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন। এখানটা আপনাদের বলে রাখি, আপনার পরিবারে যদি 5 জন কিংবা 6 জন কিংবা 4 জন সদস্য থাকুক না কেন, প্রত্যেক সদস্যের ক্ষেত্রে কিন্তু এরকম আলাদা আলাদা কিন্তু ফর্ম হবে। ঠিক আছে, প্রত্যেকটি সদস্যের দুটো করে ফর্ম হবে। ঠিক আছে, দুটো করে ফর্মের সাথে আপনার প্রত্যেকটা ব্যক্তির সদস্যের একটি করে আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি, ঠিক আছে, খাদ্য সুরক্ষা কার্ডের জেরক্স কপি অর্থাৎ রেশন কার্ডের জেরক্স কপি, এছাড়াও যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি কিন্তু এর সাথে কিন্তু আপনাদের অ্যাটাচ করে জমা দিতে হবে। তবে এর সাথে আপনাদের বলে রাখে আমাদের এলাকায় দাঁড়িয়ে থাকা যে সমস্ত আশাকর্মী রয়েছেন তারা বলেছেন যে দুটো ফর্মের হাতে আপনি যে সমস্ত জেরক্স কপি জমা দেবেন, ঠিক আছে, সেই দুটো ফর্ম প্লাস আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে আপনারা কিন্তু পিন মারবেন না, আপনাদের কিন্তু দড়ি দিয়ে বাঁধতে হবে। এটা কিন্তু ওনারা বলেছেন। ঠিক আছে, কেন বলছি, আপনাদের পরিবারে যদি 5 জন 6 জন কিংবা 7 জন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু সবার তথ্য বা ডকুমেন্টস একসাথে কিন্তু পিন মারা সম্ভব নয়। ঠিক আছে, সবার ডকুমেন্টস কিন্তু একত্রিত করে আপনারা কিন্তু সুতো দিয়ে আপনারা সেলাই করে নেবেন, এটা কিন্তু ওনারা জানিয়েছেন। তো এইভাবে কিন্তু আপনার পর থেকেই নিজে থেকে এই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনার এলাকায় দাঁড়িয়ে থাকা আশা কর্মীর সাথে একবার হলেও আলোচনা করে নেবেন এবং ওনারাও যথারীতি আপনাদের হেল্প করবেন। তবে এতে গেল অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া। যদি ইতিমধ্যে অনলাইন মাধ্যমে আবেদন শুরু হয় তাহলে আপনাদের নিশ্চয় জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে। তার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করার পাশাপাশি ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।